বছরে আমরা কোনো বিচার পাই নাই। এবং আপনারা বিভিন্ন মিডিয়া এবং ওই যে আমাদের সম্মানিত স্যাররা আছেন, হাসান নাসির স্যারের অনেকগুলো কথার মাধ্যমে ফুটে আসছে যে এই পিডিআর এর যেই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল সেটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্র বা অনেকগুলো মহলের দ্বারা এটা সংঘটিত হয়েছিল। আর এই বিচার প্রক্রিয়াটাতে আসলে অনেকভাবেই প্রভাবিত করা হয়েছে। আমরা এখনো প্রায় 5 শতাধিক বিডিআর সদস্য, আমাদের বাবারা প্রায় 800 বিডিআর সদস্য এই বিস্ফোরক মামলার কারণে ঝুলে আছে। সবচেয়ে মজার বিষয় হলো যে 2009 মামলার পরে হত্যাকাণ্ড এবং বিস্ফোরক মামলা দুইটা একসাথেই মামলা হয়েছিল, কিন্তু হত্যাকাণ্ডের মামলাটা 2013 সালে নিম্ন আদালতে রায় দিয়েছিল, সেখানে আমার বাবা খালাস পায়। কিন্তু 13 পর থেকে বিস্ফোরক মামলা শুরু হয় এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই বিস্ফোরক মামলাটা চলমান রয়েছে এখন পর্যন্ত। তিনি হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরেও এই শুধুমাত্র এই বিস্ফোরক মামলার কারণে তিনি বেরোতে পারতেছেন না। গত 16 বছরে আমরা বিভিন্ন সময় জামিন আবেদন করেছি, আমাদের কোর্ট কেউ শুনে নাই। গত 4 মাসেও আমরা এর সুরাহা পাই নাই। গত 7 নভেম্বর আমাদের কোর্টে ডেট ছিল, কিন্তু সেদিনের অজুহাত ছিল কোর্টের যে এটা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে অস্থায়ী আদালতের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিচার কার্যটা পরিচালিত হতো গত 16 বছর। এখন আলিয়া মাদ্রাসা নিয়ে সরকার পক্ষের সাথে একটা ঝামেলা আছে, সেই কারণে তারা কোর্টটা প্রস্তুত করতে পারে নাই। এখন এই দায়টা কি এই নিরীহ বিডিআর সদস্যদের, যে কোর্ট প্রস্তুত করতে পারে নাই তার জন্য জামিন শুনানি হচ্ছে না? 16 বছরে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় নাই, এটা বিস্ফোরক মামলা। খালাস পাওয়ার পর আমি জামিন পাচ্ছি না, এটা আমার তো ন্যায্য অধিকার। এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আগামী জানুয়ারি 9 তারিখে জামিন শুনানির দিন ধার্য আছে। আদৌ জামিন শুনানি হবে কিনা সেটা আমরা জানি না, কেননা এখন পর্যন্ত ওই প্রজ্ঞাপনটা বহাল আছে এবং প্রজ্ঞাপনের কথা অনুযায়ী আলিয়া মাদ্রাসায় কোর্ট বসবে, কিন্তু আলিয়া মাদ্রাসা এখন পর্যন্ত প্রস্তুত না। তার মানে আগামী 9 তারিখে শুনানি হবে কিনা সেটা আমরা জানি না। তাহলে যদি জামিন শুনানি না হয় বা যদি আবার একই অজুহাত দেখানো হয়, তাহলে এই যে মানুষগুলো প্রতিনিয়ত জেলখানায় মানবতর জীবনযাপন করছে। আমার বাবার বয়স 70-এর কাছাকাছি। 2009 সালে তার চাকরির বয়স আর মাত্র 1 বছর ছিল। 2010-এ তিনি রিটায়ার করতেন। তিনি খালাস পাওয়ার পরেও জামিন পাচ্ছেন না। অনেকের সাজা শেষ হয়ে গেছে, অনেককে গণবিচারের মাধ্যমে, এটা একটা ঢালাও বিচারের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসলে কতটুকু যৌক্তিক অযৌক্তিক এগুলো আসলে কোর্টের বিষয়। কোর্ট এবং যেহেতু পুনঃ তদন্তের একটা তদন্ত কমিশন হয়েছে, সেটার মাধ্যমে অনেক কিছু উঠে আসবে। কিন্তু আমাদের দাবি অন্তত এই আগামী জানুয়ারি 9 তারিখে যে কোর্টটা আছে সেই কোর্টে যে প্রত্যেকটা বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়, নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়। এই কারণে এই ষড়যন্ত্রের সাথে বিডিআররা জড়িত ছিল না, তাদেরকে এই ষড়যন্ত্রের ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে, এখনো তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে। তা আমরা চাই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাননীয় উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ে যত জায়গা আছে, অথরিটি, যত রকমের অথরিটি আছে, তাদের কাছে আমাদের একটাই আবেদন, এই মানুষগুলোকে মুক্তি দেন। সরকারের পক্ষ থেকে কি আপনার সাথে বা আপনাদের এই পরিবারগুলোর সাথে কিংবা আপনাদের আইনজীবীর সাথে কোনো যোগাযোগ করা হচ্ছে বা কোনো আগাম কোনো বার্তা দেওয়া হচ্ছে কিনা? যে না, আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ করা হচ্ছে না। আমাদের আইনজীবী যারা আছেন তাদের সাথেও কোনো যোগাযোগ করা হচ্ছে না। সত্যি বলতে কি, একটা কোর্ট যে হবে, আমরা গত 4 মাসে যে 4টা কোর্ট গেছে, সেই 4টা কোর্টেও এই একইভাবে অবহেলা শিকার হয়েছিলাম। 2টা কোর্টে পাবলিক প্রসিকিউটর ছিলেন না। পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার পরে পাবলিক প্রসিকিউটররা বললেন যে তাদের নথিপত্র পড়ার জন্য আরো সময় লাগবে। 4র্থ কোর্টে, অর্থাৎ গত 7 নভেম্বর যে কোর্টটা ছিল, সেখানে ওই যে অস্থায়ী আদালতের প্রজ্ঞাপনের অজুহাত দেখিয়ে তারা এবং সিকিউরিটির অজুহাত দেখিয়ে কোর্টটাকে জামিন শুনানি শুনেন নাই। তাহলে আদৌ তারা কোর্ট প্রিপেয়ার করতে পারবে কিনা, এতগুলো আসামিকে নিয়ে আসবে কিনা, যেহেতু 800 জন আসামি একটা বিস্ফোরক মামলায়। সবচেয়ে আরো অবাক করার বিষয় হচ্ছে, এখানে প্রায় হত্যা মামলা এবং বিস্ফোরক মামলার তদন্ত একটাই হয়েছে। অর্থাৎ হত্যা মামলার যে তদন্ত, সেই যেই তদন্ত আব্দুল কার আখন্দ সাহেব করেছিলেন, ওইটা দিয়েই আবার বিস্ফোরক মামলার
তদন্ত করা হয়েছে, রিপোর্ট হয়েছে, এবং হত্যা মামলার যে সাক্ষী বিস্ফোরক মামলাতে একই ব্যক্তি সাক্ষী। তাহলে আমার বাবা যদি হত্যা মামলায় খালাস পায়, তাহলে বিস্ফোরক মামলাতে তার যদিও এটা আইনের বিষয়, তবে আমি এটুকু বিশ্বাস রাখতে পারি যে ইনশাল্লাহ তিনি মানে নির্দোষ প্রমাণিত হবেন। এবং আমার বাবার অপরাধ আসলে মানে এই আমি আমার বাবা একজন সেনাবাহিনী অফিসারকে জীবন বাঁচাতে সহযোগিতা করেছিলেন, এটাই মনে হয় আমার বাবার অপরাধ ছিল। তিনি মেজর আকরামুজ্জামান তৎকালীন 22 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মেজর ছিলেন। এখন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে তিনি সম্ভবত অবসর গ্রহণ করেন। আকরামুজ্জামান তাকে তার জীবন বাঁচাতে তার আব্বুর রুমে 2 দিন তাকে আব্বু ইউনিফর্ম দিয়ে তাকে সহযোগিতা করেছেন এবং তাকে বাঁচাতে সহযোগিতা করেছেন, এবং তাকে তার পুরো সময়টাকে তাকে সহযোগিতা করে যে গেটে পৌঁছে দিয়ে আসেন। এটাই মনে হয় আমার বাবার অপরাধ ছিল। আব্বু পিপিএম প্রাইজ পেয়েছিলেন। আব্বুর মনে হয় এই উপাধিগুলো মনে হয় অপরাধ ছিল। আমি জানি না আমরা আপনারা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব 9 তারিখের পরিস্থিতি দেখে। আমরা মনে হয় 9 তারিখের আগে আরেকটা প্রোগ্রাম